যে চাপটা হচ্ছে আপনার ওপরে, যে আপনি ঠিক এই দেশের নাগরিক কিনা। আর আপনারা এটা মনে রাখবেন যে আপনারা তো অনেকে হজে গেছেন বা বিভিন্ন কাজে পাসপোর্ট তৈরি করেছেন, পাসপোর্টের প্রক্রিয়াটা জানেন তো, খুব জটিল প্রক্রিয়া। এসআইয়েরও একেবারে সেম টাফ করে দিয়েছে যতটা, কিন্তু এতদিন এসআই ইলেকট্রাল এত কঠিন ছিল না। পাসপোর্টের জন্য যেমনভাবে আপনাকে এডুকেশন কোয়ালিফিকেশন, আপনার বাড়ি, পুলিশ ভেরিফিকেশন, হ্যান ত্যান হতো, এসআইআরটা করে দিল, মানে চাপটা দিয়ে দিল আপনার উপরে। আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি এই দেশের নাগরিক। আচ্ছা, মুর্শিদাবাদ ভাঙন এলাকা, দক্ষিণ 24 পরগনা একটা বড় অংশ ভাঙন, বারবার বন্যায়, মেদিনীপুর ভাঙন, হুগলির একটা ভাঙন, বহু বাড়ি জলের তলায় তলিয়ে যায়, সার্টিফিকেট নেই। আমাদের একটা বড় অংশ আমরা বার্থ সার্টিফিকেট করাতে হবে জানতাম না, আজকে হচ্ছে। একটা শিক্ষা এখান থেকে নেবেন এবং আপনারা প্রতির জুম্মাতে বলুন যে ছেলে মেয়ে হলে বার্থ সার্টিফিকেট নেওয়া 1 নম্বর। আর কোনো একজন এইটা, এই যে আপনারা বলি যে আমাদের করা কী দরকার, আমাদের কিন্তু এরপরে আরও খারাপ অবস্থা হবে। আর নামের বানানটা আপনার কারোর কাছ থেকে জেনে একটু বলবেন যে এই বানানটা একটু লিখবেন, এইটা আপনারা ছড়ান। এটা আমাদের প্রচণ্ড ক্ষতি করে দিয়েছে। আমি নিজে সরকারের নানান প্রকল্পের সাথে দেখবেন অনেকে স্কলারশিপ পাচ্ছে না। সরকার বলে দিচ্ছে অনেক, তার একটা কারণ এই নাম মিলছে না, আধার কার্ডের সিডিং মিলছে না, অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ হয়েছে। কিন্তু আমাদের নামটাকে জবরদস্ত করতে, নাম রাখাটা আমাদেরকে জবরদস্ত বল, মাঝে মাঝে প্রশ্ন করতে হবে। মানে আমি একটার পর বলতে চাই, হ্যাঁ এতক্ষণ বোঝা গেল আমরা কিন্তু সংবিধান মেনে চলবো। আমরা বারবার বলছি যে আমরা কিন্তু নিয়মের মধ্যে দিয়ে চলবো। ভারতীয় সংবিধান বলেছে যে ইলেকশন কমিশনে এই করার কথা, পিপুলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টস কী বলছে, এগুলো আমি সব বাংলা করে না, আমি ভাবছি আপনাদের কাছে, হ্যাঁ কারণ এগুলো নিয়ে আপনাদেরকে কথা বলতে হবে। এবং সেই জন্য আমরা একটা প্রতিষ্ঠানও করেছি, সাবার্ন ইনস্টিটিউট বলে। প্রতিষ্ঠিত আমি কাজ করি, আইন আছে, ওরা কাজ করে দিন রাত। এইরকম সংখ্যালঘু আমরা 3টে অ্যাঙ্গেলে কাজ করি যে আমরা কতটা এগোতে পেরেছি। এই যে আমাকে তো সরকারকে এইখানে লিখে দেখিয়েছি যে তুমি বারবার বলছো পশ্চিমবাংলা অনুপ্রবেশকারী, যত মানুষ আছে ততই ভোটার কার্ড আছে, ততই আধার কার্ড আছে, আর ততই এর রেশন কার্ড হবে। তাহলে এলো কোথা থেকে এই গল্পটা? এই যে খেজুরে গল্পটা দিচ্ছ এলো কোথা থেকে? এইটা আমি এ সময়ে একেবারে ডেটা দিয়ে লিখেছি। এবং এইটা বহু পলিটিক্যাল পার্টি রাজ্যের তারাও টুইট করেছে এবং এটা সম্পর্কে জেনেছে যে এইটা একটা, মানে আমরা একেবারে পরিসংখ্যান দিয়ে দেখিয়েছি। এইটা পড়বে, এই ধরনের লেখাপত্র আপনাদের মাঝে আমরা লাগাতার লিখছি, কলমেও লিখছি। এই কারণে আমি আনন্দবাজারে লিখতাম, কিন্তু কলমে লিখছি যাতে আমাদের সম্প্রদায়ের মানুষরাও এইগুলো সম্পর্কে জানে, আলোচনা করে, ভিডিও তৈরি করে। একটা হচ্ছে ডেটা, আর একটা হচ্ছে যে আমরা নো ইউর নেবার বলে একটা প্রোগ্রাম, উনি জানেন যে আমরা কিন্তু আলাদাভাবে বাঁচতে চাই না, আমরা সবাইকে নিয়েই বাঁচতে চাই। আমরা হিন্দু ভাইরা আছে, বৌদ্ধ জৈন ভাইরা আছে, তা আমরা আমাদের ইমানের জায়গাটা আনকম্প্রোমাইজ রাখবো। আমরা নামাজ পড়বো, আমরা এক ঈশ্বরবাদী, এইটা ঠিক আছে, কিন্তু আমরা অন্য সম্প্রদায়কে বাদ দিয়ে থাকবো না। এই লড়াইয়ে, এসআইয়ের লড়াইয়ে আমি এই যে মাইগ্রেন্ট লেবারদের নিয়ে যে সমস্যাটা হয়েছিল, সেম একই জিনিস, বাঙালি মুসলমানদিকে এই করা। আমি কি করলাম, প্রেস ক্লাবে মিটিং করলাম, অবাঙালি স্কলারদিকে ডেকে এনে, ভাই এই যে বাংলার মানুষের প্রতি অবজ্ঞা, সুতরাং আমরা আমাদের প্রতিবেশীদিকে নিয়ে চলবো, যেটা নিজামুদ্দিন ভাইরা খুবই ভালো করে করছে বিভিন্ন জায়গাতে। মানে একেবারে প্রতিবেশী পুরোহিত থেকে শুরু করে এইটা আমাদের অ্যাপ্রোচ হবে। এবং এই ব্যাপারে একটা কাজ আমি যেটা খুব প্রচার করি, এটাকে বলে যুক্ত সাধনা। অমর্ত্য সেনের দাদু একটা বই লিখেছিলেন, হিন্দু মুসলমান যুক্ত সাধনা। কারুর একার কন্ট্রিবিউশনে ভারতবর্ষ গড়ে ওঠেনি। মুসলমানরা এই মাটিতে অনেক দিয়েছে, রক্ত দিয়েছে, আর্কিটেকচার দিয়েছে, খাদ্য দিয়েছে। বিরিয়ানি নিয়ে মাতামাতি করব, কিন্তু বিরিয়ানি কে দিল তাকে নিয়ে না। আজকে পুজোয় যে কোটি কোটি টাকার বিরিয়ানি বিক্রি হয়েছে, কিন্তু বিরিয়ানি তো মুসলমানদের অবদান। প্রসাদ, দর্জি শিল্পী কে দিয়েছে? বাড়ি আজও রাজ্যের মুর্শিদাবাদের মানুষবর্ষ সেই অর্থে ভারতবর্ষ তৈরি করছে। তারা কনস্ট্রাকশন ওয়ার্কার। আজও যে বই পড়ছে, বই বাঁধাইকারী হচ্ছে মুসলমানরা বেশি। গর্বের বিষয় নয়? সেই মানুষগুলোকে আমরা দেখব না, তাদেরকে যখন তখন বলবো বাংলাদেশ বাগিয়ে দেবো, হতে পারে না। তো আমাদেরকে যুক্তি, তর্ক, পরিসংখ্যান দিয়ে
যারা জলসা করেন জলসার জায়গায় বলবেন, যারা ইমামতি করেন শুক্রবারের এতে বলবেন যে আমরা কিন্তু সংবিধান মেনে চলছি, আমরা এই ভারতবর্ষে সংবিধান মেনে আমরা বেশি চলি। এবং আপনারা অবাক হয়ে যাবেন, একটা কাজ আমরা করেছি, বা আমাদেরকে বলে না এই পার্ক সার্কাসের লোকেরা হেলমেট পরে না, অ্যাক্সিডেন্ট বেশি হয়, আমরা একটা লেখা লিখেছি কয়েকদিন আগে, এবং সেটা কলকাতা পুলিশের ট্রাফিক গার্ডের তথ্য নিয়ে। সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট কোথায় হয় জানেন? জানেন, কোনো আইডিয়া আছে? শ্যামবাজারের মুখে। সেখানে মুসলমানরা থাকে। ইএম বাইপাসে মুসলমানরা থাকে। এই লিস্টে তপসিয়ার কথা উঠেছে, কেন এদের অটো ড্রাইভাররা প্রচুর ঝামেলা করে। আচ্ছা, মেটিয়াবুরুজ রাজাবাজারে অ্যাক্সিডেন্ট এত হয় না, কেন হয় না? রাস্তা এত ন্যারো, যেখানে জোরে গাড়ি চালানো যায় না, অথচ একটা মিথ্যা চালিয়ে দেওয়া হয়। আপনারা পড়েছেন কিনা জানি না, আমি সব পাঠিয়ে দেবো আজকে করে, আপনাদের গ্রুপে দিয়ে দেবে, যে অ্যাক্সিডেন্ট মুসলমান পাড়ায় হয় না, এরকমভাবে আপনারা দাগিয়ে দিতে পারেন না। আমাদের কিছু বিশৃঙ্খলা আছে, আমরা অনেক রাত পর্যন্ত জলসা করি, রাত 12টার পরে আছে, সেগুলো আমরা কারেকশন করব, কিন্তু কিছু কিছু জিনিস আমাদের উপর চাপিয়ে দেবেন না। আমরা ভয় পেয়ে গেছি। এখন কিন্তু মসজিদে বলা হচ্ছে, আমি তো এখানে জুম্মার নামাজ পড়তাম, রাস্তায় কিছু আমরা বলছি যে মসজিদে ওঠো ভাই, যদি খুব হয় জুম্মার ওই 15 মিনিটের দু ওয়াক্তেরটা ওখানে পড়ে তারপরে বাড়িতে যে বাদ পাবো। আমরা কিন্তু অনেক সচেতন হয়েছি, আমরা আইন মানি আমরা, আর এতদিন ধরে আইন মেনেছি বলে স্বাধীনতা সংগ্রামে আমাদের অবদান আছে। কিন্তু আমাদেরকে নানান ক্ষেত্রে দূরে সরিয়ে রেখে আমরা বলছি আমরা দূরে সরিয়ে রাখবো না, আমরা আপনাদেরকে নিয়েই কাজ করব। এইটা বাংলার মানুষের প্রবলেম। যখন এসআইআর হবে, যখন মাইগ্রেন্ট হবে, সমস্ত কমিউনিটির মানুষকে একসঙ্গে জমায়েত হয়ে তারা আপনার বিরুদ্ধে, যে ধরনের অত্যাচারী শাসকের বিরুদ্ধে কথা বলবে। এটা মুসলমানদের লড়াই না, এনআরসি মুসলমানদের লড়াই না। এনআরসি হয়ে বাঙালি আসামের অমুসলমানরাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই লড়াই হবে যৌথ লড়াই। আর আমরা তৃতীয় অ্যাপ্রোচ নিচ্ছি যে আমাদেরকে রাস্তা দেখাতে হবে, যে আমাদের মুসলমান সম্প্রদায়ের ইউথরা, তারা, আমরা যেটা সাবার কেরিয়ার বলি, তাতে আমরা বলছি যে আমরা নানান পথ দেখাবো। মুসলমানদের মধ্যে গুণের অভাব নেই, আমরা রান্না করি ভালো, কিন্তু আমাদের হাতে হোটেল ম্যানেজমেন্টের ডিগ্রি নেই। আমরা ড্রেস করি, কিন্তু ফ্যাশন ডিজাইনারের নাম হবে সব্যসাচী ভট্টাচার্য, আর কারিগর সব মুসলমান। রান্না করব আমরা, নাম হবে সঞ্জীব কাপুরের, নাম ধরে ধরেই বলছি, কি করব? কিন্তু আমাদেরকে হতে হবে, আমাদের নিজেদের সাবির ব্র্যান্ডকে এ করতে হবে। 99% মুসলমানদের নাম ভুল লেখে। আমি জানি না আপনাদের কতজনের ঠিক আছে। নতুন ইনক্লুশন, নতুন নাম তোলা, বাদ দেওয়া। আচ্ছা, কখন বাদ দেওয়ার কথা হবে? মানুষ মারা গেলে বাদ যাবে, আমরা কেন রাখবো? বা আমার দুটো জায়গায় নাম আছে, একটা সময় দুটো জায়গায় নাম ছিল, যেমন যারা বিহার উত্তরপ্রদেশ থেকে এখানে আছে, বাংলার কিছু মানুষ নিউ মার্কেট হ্যানত্যান এই অঞ্চলে দেখবেন বাঙালি মুসলমানদের বেকারির দোকান টোকান, আরামবাগের দিকে বাড়ি, সেখানেও নাম আছে, এখানে আছে। তখন এতটা ডিজিটালি কানেক্টেড ছিল না, কিন্তু এখন মানুষ বুঝতে পেরে একটা জায়গায় নাম এমনি ডিলিট করিয়ে দিচ্ছে, বা করিয়ে দেওয়া উচিত। আমরা সেটাও বলবো, ভাই দু জায়গায় নাম রাখবে না, একটা জায়গায় রাখবে। কিন্তু হ্যাঁ, একটা মানুষ মুর্শিদাবাদের 15 বছর মুম্বাইয়ে আছে, সেটেল করে গেছে, তার তো মুম্বাইয়ে নাম ওঠা উচিত। তাকে কেন আমরা বাংলাদেশি বলে তাকে তাড়িয়ে দেবো? তার তো আধার কার্ড আছে, তার তো রেসিডেন্স প্রুফ আছে, কিন্তু তাকে আমাদেরকে কঠিন পরীক্ষা দিতে হচ্ছে। এইটা সেকশন 22-এর আন্ডারে আছে। আর হচ্ছে সেকশন 23 হচ্ছে ইনক্লুশন অফ নিউ নেম। কখন হবে? একটা হচ্ছে যে সেকশন 23-এ আছে যখন আপনার নাম বাদ পড়ে গেছে। আচ্ছা, বাদ পড়ে যায় কি করে বলুন? এই যখন রিভিশন হয়, আপনার বাড়িতে এসে দেখলো যে আপনার বাড়ির পরিবারের কেউ নেই, আপনি কিন্তু এখানকার স্থায়ী বাসিন্দা, কিন্তু পরিযায়ী শ্রমিক হিসেবে আপনি পুরো পরিবার নিয়ে কাজ করেন। ও আর কাউকে জিজ্ঞাসা করলো না, দেখতে পেলো না, চলে গেল যে পাশে, ভাই এর ব্যাপারটা কি, যে কোথায় থাকেন, অত মানে ভীষণ তাড়া কাজের। আর মুসলমান দেখলে তো আরও, মুসলমান পাড়ায় যখন তথ্য সংগ্রহ করায়, এত তাচ্ছিল্য, এত অবজ্ঞা, এত অবহেলা। এই যে সেন্সাস যাবে দেখবেন, মানে যেন, মানে সে তার চাকরি করতে এসছে,
যেন আমাদেরকে একটা দয়া করছে। একটু পাশের লোককে জিজ্ঞাসা করবেন না, পাসপোর্ট ভেরিফিকেশনও হয় কিন্তু খুব এটা। এবং মিষ্টি খাওয়ার টাকা দিতেই হবে, অথচ 60% লোক সব সুগারের রুগী যারা যায় আর কি, তাদেরও মিষ্টি খাওয়ার টাকা দরকার। দেখবেন সব ডায়াবেটিক। আর এরকম এই তোরা তো গালফ কান্ট্রিতে যাবি, অনেক টাকা, 5,000 টাকা দে। আমাদের কাছে খবর আছে, তারপর আবার এসআই ফোন করে হেল্প করতে হয়, স্যার 5,000 টাকা চাইছে, কোথা থেকে দেবো? গালফ কান্ট্রিতে যে যাবে সে তো পাসপোর্ট নিয়ে বৈধভাবে যাবে বলেই করছে, টাকা নেই বলেই তো করছে। না, তোদের অনেক টাকা। আপনিও বলে না, একটা সরকারি আধিকারিক যদি এসআই বা কাউকে একজন পাঠালো, তার নিয়ম হচ্ছে আপনি বলা। আমার টাকায় তোমার সংসার চলে, ট্যাক্স পেয়ার মানি, আমারা পয়সা আমারা হিসাব। আর আমাকে বলতে পারবে না তোদের বেশ একটু ভালো কথা বলতে পারছি, 3টে ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারো, যেই একটা গরিব গুরুব মানুষ দেখলো না বলে থানায় যে দেখা করবি, এখানে কোনো কথা হবে না, কাগজ নিয়ে চলে আসবি। কিন্তু ভেরিফিকেশন ওখানে করার কথা দিয়ে এবার নামের 4টে ভুল ধরবে, MULCCK MULK মল্লিকে 4টে রকম বানান, বলে কেস আরও জমে গেল, আরও 5,000 টাকা দিবি। এগুলো কিন্তু বাস্তব কেস বলছি, একদম বাস্তব কথা। এবার এখন সুবিধাটা হয়েছে, নিজাম ভাইকে বলছেন, আমাদেরকে বলছেন, আগে তো আমরা একটু চেষ্টা করছি, তাও বড় অফিসার বলে দিচ্ছে, তাও হচ্ছে না, আটকে রেখে দিচ্ছে, বলছে আর কাগজে প্রচুর গন্ডগোল। তো 23 নম্বর ধারায় হচ্ছে ইনক্লুশন অফ নিউ নেম যখন লেফট আউট হয়ে যায়, তখন আমাদেরকে জনপ্রতিনিধিত্ব আইনের তখন আমাদেরকে আবার আবেদন করতে হয়। আচ্ছা, কখন আবেদনে আপনারা জানেন, দেখবেন ভোটার ইলেকশন কমিশন থেকে বড় বড় পোস্টার দিয়ে বলা হয় যে নতুন নাম নথিভুক্তকরণ চলছে অমুক অমুক জায়গায়। দেখবেন আপনাদের ওখানে হয় কিনা, শহরে অনেক সময় হয়, এবং সেটার ব্যাপক প্রচার করা দরকার। প্রচার অতটা করে না। কারা করে? রাজনৈতিক দলেরা করে, কেন? তাদের ভোটার দরকার, সেই জন্যে তারা নামগুলো মোটামুটি একটা হয়। এই হচ্ছে আমাদের মানে এইটা হচ্ছে স্বাভাবিক ব্যবস্থা ছিল, এর মধ্যে কোনো অন্যায় নেই। আর স্পেশাল ড্রাইভও করতে পারে, ওই 23 নম্বর এতে স্পেশাল ড্রাইভও করতে পারে, কিন্তু কে বলে দিই যে 15 দিনে সব লোককে বাদ, এটা হচ্ছে স্পেশাল ড্রাইভ মানে হচ্ছে বাদ দেবার ড্রাইভ। এটাকে নামকরণ করে দিন বাদ দেবার ড্রাইভ। যে কত লোককে আমার কৃতিত্ব, অমিত শাহকে খুশি করার জন্য কত মুসলমানকে বাদ দিতে পেরেছি, তত আমার প্রমোশন হবে, তত আমি চাকরির পরে যেমনভাবে বিচারপতিরা পোস্ট পাচ্ছে, লজ্জা করেন। আর ওই লোকটা জানেন আপনারা, সরকারি বাংলো চিফ জাস্টিস হিসেবে আজ 8 মাস হয়েছে, ছাড়েনি। কত বড় অন্যায় জানেন? একটা বড় দিল্লির মতো জায়গাতে চিফ জাস্টিস, অন্য চিফ জাস্টিসরা অন্য জায়গায় থাকছে, ও ঘরটা অকুপাই করে রয়েছে। যখন মিডিয়াতে হয়ে গেল কান্নাকাটি, আল্লাহ বলে তো একটা জিনিস আছে, পৃথিবীতেই শাস্তি পাচ্ছে একটা, বলা উচিত নয় কিন্তু বলতে বাধ্য হচ্ছে। আজকে এই দুদিনের ইন্টারভিউ থেকে যা রায় হচ্ছে, পৃথিবীতেই শাস্তি পাচ্ছে। হ্যাঁ, চন্দ্রচূড় পৃথিবীতে শাস্তি পাচ্ছে, সেই খবরটা জানেন না। পৃথিবীতেই শাস্তি পাচ্ছে, আল্লাহ পাকি দিচ্ছে। আমি বলতে চাই না মুখে, অন রেকর্ড আছে বলে। কোন মুখে 8 মাস আজকে চিফ জাস্টিসের বাংলো আটকে রেখেছে? এত নৈতিকতার কথা বলেছে। আপনারা জানেন এই খবরটা, যে 8 মাস উনি বাংলো আটকে রেখেছে? পেপারে দিয়েছিল, একটা কাঁদুনে গাইয়ে গিয়েছে। তুমি এত প্রভাবশালী, তুমি সেইটুকু ব্যবস্থা করতে পারো না নিজের মেয়ের জন্য। মেয়ের একটা অসুবিধা আছে, আমি আর ডিটেলসে যাচ্ছি না এই ব্যাপারটা, আমি লিখেছিলাম বলে একজন আমাকে বলেছিলাম। সে এত প্রভাবশালী লোক, তার একটা বাড়ি, 4টে ফ্ল্যাট আছে বিভিন্ন জায়গাতে। কেউ প্রশ্ন করবে যে জুডিশিয়ারিদের সবার কি করে পাহাড়ে সিমলায় এত বড় করে বাড়ি থাকে? আমরা কত মাইনে পাই জানি, কত বছর সার্ভিস আছে জানি, তারপরে কি করে বাড়ি হয়? কেন? এটাকে বলি হোলি কাউ, পবিত্র গরু, যাকে প্রশ্ন করা যায় না।
এমনি আপনাকে ভালো ভালো প্রোগ্রেসিভ রায় দেবে, যেটা থেকে সব সেকশনের মানুষ প্রচণ্ড খুশি হয়ে যাবে। সেইটাও বারবার বলছে যে আমি কি অপোজিশনের লিডার নাকি যে আমাকে সবসময় খুশি করার জন্য এগিতে হবে। আমি জুডিশিয়ারি, এমন কিছু কিছু রায় যেগুলো লিবারেলরা খুব সবাই মিলে হাততালি দিয়েছে, কিন্তু মুসলমানদের ব্যাপারে যখন হবে তখন আমি আর মুক্তমনা নয়। যখন বাবরি মসজিদের যখন রায় হবে তখন আমি ঈশ্বরের ডাকে, সেই ঈশ্বর তো সবার ভালো চায়, কোনো পার্টিকুলার ধর্মের তো চাই না, যে আমি যদি কোনো অন্যায় করি, গুরুতর অন্যায় করি, আমার একটা অ্যাপিলের সুযোগ থাকবে, আমাকে বলার সুযোগ থাকবে। বাদ দিয়ে দিলাম আর বললাম যে আধার কার্ডটা প্রযোজ্য নয়, তাহলে তুমি সব কাজে আধার কার্ড চাইছো কেন? তারপর সুপ্রিম কোর্ট আবার ইন্টারভেন করেছে, এবং এইটা এই রাজ্যেতেও ঢুকে গেছে। কথাই কথাই বলছে যে সিটিজেনশিপ, আমার সাথে হয়েছে। আমি তথ্যের অধিকার আইন বলে সেই জন্য বলছি যে ওই ফোর্স কিন্তু আমাদের রাজ্যেও কাজ করছে, সেই জন্য আমাদের দায়িত্ব কিন্তু আরও বেশি তথ্য নির্ভর, আরও বেশি করতে হবে। আমার সাথে কী করেছে, আমি মেডিকেল কলেজগুলোতে আলামিন মিশন বা অন্য মিশনের কারণে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমাদের অনেক ডাক্তার তৈরি হয়েছে, কিন্তু মেডিকেল কলেজে ফ্যাকাল্টি হিসেবে এত চাকরি পাইনি। তাদের সবাই যোগ্যতা আছে কিন্তু। তো আমরা একটা কাজ করছি, 1 বছর ধরে করছি কাজটা, যে মেডিকেল কলেজগুলোতে ফ্যাকাল্টি, অর্থাৎ যারা মেডিকেল পড়ায় ডাক্তার, তাদের কত শতাংশ মুসলমান ডাক্তার আছে। আমরা এসসি এসটিরও দেখতে চেয়েছি, এমন নয়। তখন আমাকে বললো যে নাগরিকত্ব প্রমাণ করো। সাহস কম নয়, ও ভাবেনি যে আমি রং নাম্বারে ফোন করেছি। কাগজে বেরিয়েছে, অ্যাসেম্বলিতে ডিসকাস হয়েছে, এবং মমতা ব্যানার্জির এতে তখন চাপে পড়ে আমাকে দিতে হয়েছে। আমাকে দিতে কেন ভালো বাধ্য, যে আমি আইনের পথে গেছি, আইন দিয়েই আমি কাঁটা দিয়েই কাঁটা তুলেছি, যে কোথায় তোমার বলা আছে যে এই তথ্য চাওয়ার জন্য নাগরিকত্ব প্রমাণ করতে হবে, লেখা আছে যে আমি শুধু বলে দিতে হবে যে আমি ভারতীয় নাগরিক, এবং এই বলে আমি এটা চাইছি। এসআইআর, এনআরসি, পাসপোর্ট আমাদের জন্য একটা কঠিন পরীক্ষা। ভোটার লিস্ট, আপনি সবসময় নাগরিককে সন্দেহ করবেন। আপনি আমার টাকায় স্যালারি পান, আমারকে সার্ভিস দেওয়ার জন্য। পাবলিক সার্ভেন্ট মানে সিভিল সার্ভেন্ট মানে জনগণের চাকর, বাংলায় বললে খারাপ কথা এটা। তারা বাধ্য হচ্ছে মানুষকে সেবা দেওয়ার জন্য, তার জন্য এত কিছু পায়, কিন্তু সে সারাক্ষণ আমাকে সন্দেহের চোখে দেখবে, বিদেশি বলবে, আর আমাকে প্রমাণ করতে হবে। এইটাই হচ্ছে এসআইআর। এইটা আমাদেরকে বুঝে নিতে হবে যে তুমি সন্দেহ করতে পারো না। আমাকে যদি মেরেও ফেলে, আমি আমার লেখাটা শেষে লিখেছিলাম যে এটা শুনে আমার আব্বারই কথা, যে আমরা সবচেয়ে আমাদের অন্য দেশে সত্যি কিছু নেই। আমার দাদু সেই সময় ইউনিয়ন প্রেসিডেন্ট ছিল, তখন পঞ্চায়েত ব্যবস্থা হয়নি, তো মানে চোখটা ঝাপসা হয়ে আসছে চোখের ড্রপে। তো তখন বলছে যে আমাদের সবচেয়ে প্রাচীন যে ডকুমেন্টটা সেটা হচ্ছে ফার্সি ভাষায় লেখা। তাহলে কি অমিত শাহ পারস্য দেশে আমাদেরকে পাঠিয়ে দেবে? হ্যাঁ, তো আমাদের জন্ম এখানে, আমাদের শাখা প্রশাখা এখানে, আমরা নিবিড়ভাবে কেন তাহলে আমাদেরকে সবসময় সন্দেহের চোখে দেখা হবে যে আমরা এদেশের নাগরিক না। কত মানুষ তো দেশভাগের পরে যায়নি, তারা মাটি আঁকড়ে এখানে পড়েছিল, যারা গেছে তারা বাধ্য হয়ে গেছে। তো আমরা যেটা দেখছি যে আইনে এটা তো স্পেশাল ড্রাইভ, মানে আমাদেরকে বলতে হবে এটা বাদ দেওয়ার ড্রাইভ, বাদ দেওয়া প্রকল্প, যে কোনো মানুষ যদি অপরাধও করে, সবচেয়ে জঘন্যতম অপরাধ যদি আমি খুনও ধরি, একবার সুযোগ থাকে তাকে অ্যাপিল করার, যে আমি আমার নিজের কথাটা বলতে পারবো। তাহলে আমাকে চাপে পড়ে খানিকটা এই 68 লাখ যখন বাদ দিয়ে দিল, বহু মানুষ তো সুযোগই পাচ্ছে না। আচ্ছা, 68 লাখ লোক, তার মধ্যে দেখুন কিছু লোক মারা গেছে, সেটা ন্যায্য, ঠিক আছে, বাদ যাবে, কিন্তু এই যে 24% মুসলমান, বিহারের একটা অংশ তো কেরালায় পড়ে আছে, পুনে পড়ে আছে, সে কখন এসে অ্যাপিল করবে, কখন কাগজ দেখবে, সেটা তো আমি দেখবো না। এনি পার্সন অ্যাগ্রিড বাই ইনক্লুশন আর এক্সক্লুশন, যদি মানুষ কখনো তার নাম বাদ পড়ে যায় অথবা ভুলভাবে ঢুকে যায়, তার জন্য সে অ্যাপিল করতে পারবে।
এই পরিকাঠামো না রেখে তুমি যদি এসআইআর করো তাহলে তোমার উদ্দেশ্য আমরা জেনে গেছি। আচ্ছা, 3 নম্বর হচ্ছে রেজিস্ট্রেশন অফ ইলেকট্রাল রুলস 1960 বলে আরেকটা আইন আছে, সেখানে বলছে দিস রুল, আচ্ছা, পাবলিক নোটিশ অফ রিভিশন, লিস্ট যে নতুন হবে সেই লিস্ট টাঙাতে হবে, সব ওয়েবসাইটে দিলে চলবে না। আমার ওয়েবসাইট দেখা, গ্রামের মানুষের এখনও পশ্চিমবাংলায় গ্রামের মানুষের 1% মানুষ ইন্টারনেট অ্যাক্সেস করতে পারে না। তাহলে আমি ওয়েবসাইটে দিয়ে দিলাম, খুঁজে মরো তুমি। আমাকে পাড়ায় পাড়ায় বুথে বুথে আমার নোটিশ টাঙাতে হবে। আপনারা সেইটা যদি করতে পারো, সেই আইন বলছে হয় তুমি প্রতি বাড়িতে ইন্টারনেট ফ্রি দাও আর একজন লোককে শিক্ষিত করো ইন্টারনেট দেখার, আর নাহলে পাড়ায় পাড়ায় নোটিশ টাঙাও। তবে আমি বলবো তোমার কাজ তুমি ঠিক করেছো। প্রথমে বলতে হবে যে রাজা, তুমি তোমার কাপড় তো উলঙ্গ, তুমি তো ঠিক করে কাজ করোনি, তুমি নাগরিককে কেন এত দোষ দেবে? দোষ নাগরিকের কেন হবে? তুমি সারা বছর ধরে করো না, বাড়িতে যে কটা মানুষ মারা গেছে তার নামটা, তার ডেথ সার্টিফিকেট দেখে তুমি বাদ দাও, ডেথ সার্টিফিকেট দেখে বাদ দাও, তার আগে নয়, সে তো খালার বাড়ি গেছে, তাকে আমি বলে দেবো ডেথ। তুমি ডেথ সার্টিফিকেট দিকে বলো যে ভাই এই নামটা আমি কাটলাম, এবং ওই লিস্ট টাঙাও। তাহলে আমাদের 21 থেকে 26-এ বলছে ফিল্ড ভেরিফিকেশন, বারবার বাড়ি, যে ঘরে নয়, ফোনে নয়, ইন্টারনেটে নয়, বাড়ি, ফিল্ড ভেরিফিকেশন। নোটিশ বিফোর বাদ দেওয়ার আগে তাকে নোটিশ সার্ভ করতে হবে যে তোমার নাম বাদ দিচ্ছি এই কারণে। আর আপনারা এইগুলো জুম্মার নামাজে যেখানে জলসা করছেন বিভিন্ন জায়গাতে, ভাই আমরা আইন মেনে চলবো, আইন মেনে ইলেকশন কমিশন চলুক। এবং এমন চাপ দিচ্ছে, এই যে দুটো অফিসারকে অন্যায্যভাবে বাদ দেওয়ার জন্য আমাদের রাজ্যের মুখ্য সচিবকে দিল্লিতে ছুটতে হলো, এবং সাসপেন্ড করে দেবে ওদের নির্বাচন কমিশন যদি নিরপেক্ষভাবে কাজ করে তার ক্ষমতাকে আমরা মেনে নেব। যেমনভাবে টিএন সেশন করেছে, কোথাও রিগিং হয়েছে সেখানে রিপোলিং করিয়েছে, তাদের একেবারে একছত্র। তুমি এটাকে বলে যে কিছু কিছু জায়গায় আমি খুব হার্ড হয়ে যাবো আর কিছু কিছু জায়গায় আমি অমিত শাহর কথা শুনবো, এইটা চলতে পারে না। এদিকে বলবো প্রচণ্ড হার্ড, একবারে বাদ দেওয়ার সময় বলবো একেবারে আইন মেনে যা যা করা হয়েছে করব, আর যখন করব তখন আমি অমিত শাহের কথা শুনে করব। এইটা ঠিক কথা যে আইনে স্পেশাল রিভিশনের প্রভিশন আছে, আমরাও তার বিপক্ষে যাচ্ছি না, কিন্তু এসআইআর করার সুযোগ আছে, কিন্তু 15 দিনে নয়, 30 দিনে নয়, তার একটা টাইম থাকবে, হিয়ারিং থাকতে হবে, অ্যাপিল থাকতে হবে, এইগুলো